কৃষি কথা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রবিউল ইসলাম। আজকে আজকে আমরা অবস্থান করছি রাজশাহী চারঘাট উপজেলা এলাকাতে। উপজেলার ঠিক ডাকরা এলাকাতে আমরা অবস্থান করছি। এইখানে একজন কৃষি উদ্যোক্তা, তিনি কিন্তু ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের বাতাবি লেবুর চাষ করেছেন। 2022 সাল থেকে তিনি ধীরে ধীরে 300টি গাছের চারা তিনি দেশের বাইরে থেকে নিয়ে এসে রোপণ করেছিলেন। এইখানে আমরা সেই বাগানে এসেছি। আমরা দর্শক দেখতে পাচ্ছি গাছে অলরেডি কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং কিছু কিছু গাছে ফলও রয়েছে। প্রতিটি গাছে এরকম ডগায় ডগায় উকি দিচ্ছে চমৎকার এই ফুল। তিনি কিন্তু আশাবাদী এই ফল বিক্রি করে লাভবান হবেন। রাজশাহীর বাঘা উপজেলায় থাই, চাইনিজ ও কেনিয়া জাতের বাতাবি লেবু চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা তহিদুজ্জামান রিপন। আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের লেবু চাষ করে তিনি স্থানীয় কৃষকদের জন্য হয়ে উঠেছেন অনুকরণীয় দৃষ্টান্ত। তহিদুজ্জামান রিপন বাঘা উপজেলার আড়ান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোনাদহ গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত নবাব আলী সরকারের সন্তান। কৃষির প্রতি আগ্রহ থেকে 2022 সালে বাণিজ্যিকভাবে বাতাবি লেবু চাষ করে শুরু করেন তিনি। বর্তমানে বাঘা উপজেলায় 2 বিঘা এবং পার্শ্ববর্তী চারঘাট উপজেলায় 3 বিঘা জমিতে মোট 300টি থাই, চাইনিজ ও কেনিয়া জাতের বাতাবি লেবুর গাছ রয়েছে তার বাগানে। উন্নত জাতের এসব বাতাবি লেবু ফল আকারে বড়, রসালো এবং বাজারে চাহিদা অনেক বেশি। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করায় গাছগুলো দ্রুত ফলন দিচ্ছে। ইতিমধ্যে তিনি লেবু বিক্রি করতে শুরু করেছেন এবং আগ্রহী কৃষকদের চারা ও পরামর্শও দিচ্ছেন তিনি। তবে এই চাষাবাদের শুরুর দিক সাধারণ জনগণের অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে, কিন্তু শত প্রতিকূলতার পরেও নিজের সিদ্ধান্তে থেকেছেন অটল। লেবু চাষে ব্যাপক সফলতার স্বপ্ন বুনছেন তিনি। থাই, চাইনিজ ও কেনিয়া জাতের বাতাবি লেবু আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে বেশ মানানসই। তহিদুজ্জামান রিপনের বাগানটি একটি সফল মডেল। এই ধরনের বাণিজ্যিক ফল চাষে কৃষকরা এগিয়ে এলে আর্থিকভাবে লাভবান হবেন। কৃষি কর্মকর্তা আসছিল, আসার পরে উনি আসলে কি ধরনের রোগ বালাই নিয়ে আপনার সাথে উনি কথা যে বললেন? পরামর্শটা দিল সেটা হচ্ছে আপনার সালফার দিতে বললো। হ্যাঁ। আপনার তারপরে দেখেন যে প্রত্যেকটা গাছে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে। স্থানীয় কৃষকরাও রিপনের সাফল্যে উৎসাহিত হয়ে বাতাবি লেবু চাষে আগ্রহ দেখাচ্ছেন। বিভিন্ন সময় গাছে বিভিন্ন রকমের রোগ বালাই আসছে এবং সেটা নিরাময় করার জন্য, প্রতিরোধ করার জন্য কৃষি কর্মকর্তা ওনাকে সার্বক্ষণিকভাবে এই প্রজেক্ট পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং সেই পরামর্শ মোতাবেক যদি সেই কার্যক্রম উনি পরিচালনা করেন, তবেই সম্ভাবনাময়ী এই বাতাবি লেবুর চাষ থেকে উনি লাভবান হবেন। এই ডালটাকে আপনি কি করবেন, চারা হিসেবে কাটবেন, ওইটাকে আরেকটা জায়গায় গ্রাফটিং করেন, ওই ডালটাই একটা চারা হয়ে গেল। আমি কথা বুঝতে পারছি? তাহলে আপনার ডালও কাটা হলো, চারাও বিক্রি হয়ে গেল। এই প্রসেসিং আগান। মানুষ অন্যান্য যে ফসল চাষ করে তাতে লাভবান খুব কম হয়। তো সেই সূত্রে আমি মনে করলাম যে বাতাবি লেবু চাষ করে আমি হয়তো ভবিষ্যতে কিছু করতে পারবো বা আগাতে পারবো। এবং ঔষধি ফল, এই ফলটাতে মানুষের খুব আকৃষ্ট এবং আকর্ষণীয় একটা ফল। তাতে মানুষের মধ্যে ফলটা বিস্তার লাভ করার উদ্দেশ্যেই আমি প্রায় 5 থেকে 6 বিঘা জমিতে চাষ করছি। প্রায় 300 পিস গাছ আছে আমার। কেনিয়া, ভিয়েতনামি, থাই। এটা কেনিয়াটা আপনার হচ্ছে সারা বছর ফলনটা দিবে এবং প্রত্যেকটা গাছে এখন পর্যন্ত কিন্তু ফুল ফল এখন পর্যন্ত ধরে আছে আমার বাগানে। তাতে ভাবছি যে আগামীতে এই ফলটা যদি আমি সারা বছর চাষ করে বিক্রি করতে পারি তাহলে হয়তো আমি লাভবান হওয়ার সম্ভাবনা আমার কাছে। বর্তমান বাজার অনুপাতে অন্যান্য ফলের চাইতে আপনার এই কেনিয়াটা এবং ভিয়েতনামিটা আপনার হচ্ছে প্রায় পার পিস 100 টাকার, আশা করতেছি 100 টাকা বিক্রি হবে। আর একটু মর্মাহিত যে মানুষের কাছে একটু প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে আমাকে আপনার রাজশাহী, আপনার বাঘার কৃষি অফিসার এবং আমাদের চারঘাটে যে কৃষি অফিসার, ওনারা আমাকে উৎসাহ দিচ্ছে এবং উৎসাহ দেওয়ার কারণ একটাই যে বিলুপ্ত ফল এবং ফলটা ব্যতিক্রম হওয়ার কারণে আমাকে উৎসাহ দিচ্ছে এবং তারা আমাকে ভালো পরামর্শ দিচ্ছে। আছে সাদা পোকা যেটা বলে,
আর আপনার ওই যেটা আছে আপনার যে মাকড় নাশক, মাকড় মাকড় এই পোকাটাই আপনার বেশি আক্রান্ত। তাছাড়া এমনি অন্যান্য বিষয়ে অন্যান্য গাছে যেমন আম গাছে বা অন্যান্য ফল গাছে যেমন স্প্রে করা লাগে, এটাতে স্প্রে করা লাগে না তেমন। তবে খরচটাও কম, তাতে আলহামদুলিল্লাহ লাভজনক এটা। লাভজনক বলতে গেলে আমি নিজে এখন বর্তমানে জাত তৈরি করতেছি, অর্থাৎ এই গাছের কলম দিয়ে টেপ দিয়ে আমি দেশীয় ডাল থেকে ইয়া থেকে আপনি চারা থেকে আমি টেপ করে এটা আমি বিক্রি করার জন্য একটা পরিকল্পনা মাথায় নিছি। তাতে কিছু চারা আছে আমার কাছে, এগুলা বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা, এটা কত পরিমাণ কিরকম আপনার? মিনিমাম আমার কাছে চারা আছে প্রায় 5,000-এর মতো, এবং আগামীতে অর্থাৎ আগামীতে 2 মাস পরে যখন চারার উৎপাদন করার সময় হবে, তখন আমি টার্গেট করছি মিনিমাম 1 লক্ষ চারা আমি দেওয়ার একটা পরিকল্পনা করছি। চারা তো, দিব। আপনি কি চারা বিক্রি শুরু করেছেন? হ্যাঁ, চারা বিক্রি, কিছু মানুষ যদি চারা নিতে চায় আমার কাছে যেগুলো আছে সেই চারাগুলো আমি বিক্রি করতেছি। তাতে চারার প্রতি পিস মূল্য কত? প্রতি পিস মূল্য যেমন হচ্ছে আপনার ভিয়েতনামি এটা বা আপনার থাইটা, এটার দাম আপনার 420 টাকা বা 400 টাকা, এটার মধ্যে সীমাবদ্ধ। আর কেনিয়াটা আপনার মোটামুটি আপনার এটা বিক্রি করতেছি আমি আপনার একটু বেশি, মানে 800-1000 টাকা বা 1000 টাকা এটা বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, এটা জাতের উপরে ভিত্তি করে আপনার দামটা কম্প্রোমাইজ করা হয়। আপনি বললেন যে স্থানীয় মানুষের যে মানে যারা এই ধরনের কার্যক্রম সম্পর্কে জানে না তাদের কাছ থেকে আপনি কটু কথা শুনেছেন বা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, এবং এই ধরনের কাজ যদি অন্য কোনো উদ্যোক্তা করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি ধরনের সুপরামর্শ থাকবে, যেন বা উদ্বুদ্ধকরণ কোনো পরামর্শ আপনার কাছে আছে কিনা? যে মানুষ বলবে, কটু কথা বলবে, কিন্তু কিছু জাত বা কিছু ফলন, কিছু গাছ তৈরি করতে গেলে বা যে কোনো কৃষি ক্ষেত্রে যদি কিছু করতে যাওয়া যায়, তাহলে সেই সূত্রে হয়তো বা তার একটা মানসিক একটা চাপ থাকে, প্রতিবন্ধকতা থাকে। কিন্তু কিছু করে দেখাতে গেলে, কিছু করতে গেলে মানুষের কথা বলবেই, বলুক, সমস্যা নেই। কিন্তু আগামীতে যখন আমার পরিপূর্ণ ফলন আসবে বা এখন পর্যন্ত আসতেছে, তাতে মানুষে আকৃষ্ট এবং ভালো কথা বলছে। গতদিন যারা কথা বলছিল, আমাকে নিয়ে খারাপ কথা বলছে যে আমি চাষবাস করতে গেলে এগুলা অনেক টাকা ব্যয়বহুল, খরচ করতেছি, কিন্তু কোনো ফলন আসছে না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা গাছে যে পরিমাণ ফল আসছে, আমার মনে হয় যদি একটা গাছে যদি ফল থাকে, তাহলে সেই ফলগুলো রাখার জায়গা থাকবে না, আমাকে বাঁশ দিয়ে হোক আর যেভাবে হোক ঠেকা দিয়ে আমাকে রাখা লাগবে। একটা গাছে আমাদের যে এইবার আপনার 2022 সালে করলাম, 2025 সাল শেষ হতে যাচ্ছে, এই 25 সালের মধ্যে আশা করতেছি প্রত্যেকটা গাছে আমার মিনিমাম 100 করে ফল আসবে। গাছ প্রতি মিনিমাম তো সর্বনিম্ন হলো 1000 টাকা থাকবে। তাহলে আমার গাছ আছে 300 পিস, তাহলে ফার্স্ট টাইমে যদি আমি এই 3 বছরের মাথায় যদি আমি 3 লক্ষ টাকা যদি পাই, আগামী 26-27 সালে যদি আমি সেই পর্যায়ে নিতে পারি, তাহলে মিনিমাম আমি 8 থেকে 10 লক্ষ টাকার ফলন পাবো এই 5 বিঘা জমিতে। তাহলে সেই সূত্রে আমি 5 বিঘা জমির উপরে যদি বছরে যদি আমার 8 থেকে 10 লক্ষ টাকা যদি আমার আয় হয়, তাহলে আমার অন্য ফসল করার বা অন্য কিছু পরিকল্পনা করার এগুলো আমার প্রয়োজন হয়তো হবে না ইনশাল্লাহ। জমির উপরে আমার নিজস্ব, যদি বা জমিটা আমার নিজস্ব, কিন্তু যদি আমি কটে দিতাম বা লিজ দিতাম, তাহলে সেই সূত্রে হয়তো বা সেই পরিমাণ টাকার অ্যামাউন্ট হিসাব করে আমার প্রায় আনুমানিক একটা ধারণা করছি যে আমার কিছু লেখাটা ডকুমেন্টস আছে, আমার প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা আমার মানে খরচ ব্যয় হয়েছে, হয়েছে। আমার ব্যয় হয়েছে আমার। আর এই কৃষি উদ্যোক্তা মানে একটু নতুন, কিন্তু ইনি খুব পরিশ্রমী আর কি। এনারও কয়েক জায়গায় আছে, এখানে 2 বিঘা ইয়াতে আছে। আমরা আসলে চাই যে এই ধরনের উদ্যোক্তা তৈরি হোক বেশি বেশি। আর ইনি সবসময় আমার সঙ্গে যোগাযোগ করেন, পরামর্শ দিয়ে। আজকে সামনাসামনি এসে একটু পরামর্শ দিলাম, কারণ তো যাই হোক, এনার ইয়াতে খুব ভালো ফুল আসছে। এখন সামান্য কিছু আমি পরামর্শ দিয়েছি আর কি। ওগুলা যদি একটু ওভারকাম করে তো ইনশাল্লাহ ভালো ফলন বলে আশা করছি। এছাড়াও ওনাকে পরামর্শ দিয়েছি এই জাত, যে জাতের বাতাবি লেবু এখানে করতেছে, যদি উনি ব্র্যান্ডিং করতে পারে, গ্রাফটিং করে যদি উনি চারা করতে পারে, তো উনি চারা বিক্রি করেও ভালো উদ্যোক্তা হতে পারবে আর কি, বা ওনার ভালো লাভ আসবে আর কি। আসলে আমরা চাই যে এখন খরগোশের কৃষি থেকে বের হয়ে কমার্শিয়াল কৃষিতে আমরা যেতে চাচ্ছি, এবং সেটার জন্য ইনাদের হাতকে আমরা শক্ত করতে চাচ্ছি আর কি, এরকম তরুণদেরকে চাচ্ছে আর কি। ঠিক আছে, বললাম ওনার যদি সুযোগ থাকে উনি মালটা চাষ করতে পারে, যেহেতু এটা মানে সাইট্রাস জাতীয় এই ফল এটা, ঠিক আছে, এখানে আছে, মালটা করতে পারে। তাছাড়া অন্য জমিতে উনি হলো বেদেনা করতে পারে। এছাড়াও ওনার মানে বাড়িতে উনি মাশরুমের চাষও করতে পারে আর কি, কারণ মাশরুমের চাহিদা দিন দিন বাড়তেছে। আসলে মাশরুম কিন্তু এটা ছত্রাক না, একটা সবজি। এটা আমাদের শরীরের জন্য উপকারী, এবং এটা কিন্তু মানে করেন হলো দামও ভালো আর কি।